বাবা, ভাই, ভাবি, কই তোমরা? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে মা? কি হয়েছে তোমরা বুঝতে পারছো না? আমি আমার শাশুড়ির কাছে তোমাদেরকে রেখে গিয়েছিলাম কারণ আমার শাশুড়ি অসুস্থ, কিন্তু আমার শাশুড়ি এখানে ঝাড়ু দিচ্ছে কেন? কি কার কথা শুনে মাওয়াই মারে কত করে বুঝাইলাম যে না আপনাকে এসব কাজ করার দরকার নেই, কিন্তু সে তো শুনে নাই। সে বলতেছে এটা তো আমার বাড়ি, আমার ছেলের বাড়ি, আমি কাজ করবো না তো কে করবে? দেখো তুমি তো আমাদের নিয়ে আসছো তার দেখাশোনা করার জন্য নাকি, কিন্তু সে সে তো আমাদের কোনো কথাই শোনে না। সে উল্টা কি করছে জানো, বাসা সব কাজের লোকদের বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে। হ্যাঁ, তোর ভাবি তো ঠিকই কইছে। আমি নিজেও মহিমারে কইছি যে মহিমা বাড়িতে কাজ কাম করতে, এত সব বাজার সদাই করতে লোকজনের প্রয়োজন আছে। আপনি যে সবার বাইকেরা দিতেছেন, এত কাম করবো কি? মহিমায় আমি নিজে করবো। এই যে সব কাম মহিমা নিজে একাই করতেছে, আর আমরা একটা মাস ধরে এই বাড়িতে বইয়া বইয়া খাইতেছি। এখন কতই কেমনটা লাগে দেখ মা, তোর ভাই আর ভাবি তো ঠিকই কইছে। আরে আমিও অনেক তোর শাশুড়িরে বুঝাইছি যে বিআইন সাহেব আপনার শরীরটা খারাপ, আপনি সংসারের কাম করেন না। কে শুনে কার কথা? আমারও আরো উল্টা তোর শাশুড়ি কয় কি যে বিআই সাহেব এইরকম শুয়া বইয়া খাইলে আমার শরীরটা নষ্ট হয়ে যাবো গা, বাসুম আর কয়দিন। ওই জন্যে সংসারের কাম কাজ আমি নিজে হাতেই করি। কত মা, এখন জামাই বাবা যদি এই কথা শুনে তাহলে আমাকে মান সম্মান কি থাকবো? হ্যাঁ, আমরা এই একটা মাস ধরে তোকে বাড়িতে বয়ে বয়ে খাইতেছি। চুপ করো তোমরা, তোমাদের মুখ থেকে আমি আর কোনো কথা শুনতেই যাচ্ছি না। কয়েকদিনের জন্য তোমাদেরকে এই বাড়িতে রেখে গিয়েছিলাম, এসে দেখছি কি আমার শাশুড়ির এই অবস্থা। ভাগ্যিস যে সর্দার আমার সাথে আসেনি, ও যদি এসে দেখতো যে আমার শাশুড়ির এই অবস্থা তাহলে বাড়ির মাথায় তুলতো। মা, আপনি তো অসুস্থ মানুষ, আমি আপনাকে কতবার করে বারণ করেছিলাম যে আপনি ঘরের কোনো কাজ করবেন না, আপনাকে ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেননি। আমি তো এই বাড়িতে আসার পর থেকে আপনি আপনার মেয়ের মতো করে আমাকে আদর করেছেন, আমার কাছে সব কথা সবসময় শেয়ার করেছেন। আমি আশা করব আপনি আজকে কোনো মিথ্যে কথা বলবেন না, ওদের কোনো কথা আমার বিশ্বাস হচ্ছে না। মা, আমি আপনার মুখ থেকে সম্পূর্ণ কিছু শুনতে চাই। বিশ্বাস করো বৌমা, তোমার বাপ ভাই তার বউ যা কইতেছে সব মিছা কথা কইতেছে। তুমি তো জানোই আমার শরীরটা ভালো না। তুমি আর আমার পোলা যেদিন সকালে এই বাড়ির থেকে বেরোইছো তারপরের থেকেই আমার উপরে তারা তিনজন মিলে যা পারছে তাই নির্যাতন করছে। জানো, বাড়ির যে তিনজন চাকরানি ছিল ওগুলো বাড়ির থেকে বাইর করে দিছে। তোমার ভাবি আমারে কয় এইরকম শরীর নিয়ে বসে বসে খাইলে ওষুধ তো খাইতেই হবো, অসুস্থ হয়ে যাইবেন না, সংসারের কাজ করেন। তোমার ভাই সেই আমারে কয় মা ওই একটু পরপর আমারে চা নাস্তা দিবেন, আপনি করবেন না তো কেরাই করবো, আর আপনার হাতের চা নাস্তা অনেক ভাল লাগে। আর তোমার বাপ সে আমারে কয় আমার কাপড় চোপড় 2 দিন পর পর সব ধুয়ে দিবেন, আমি ময়লা কাপড় চোপড় পছন্দ করি না পরতে। বৌমা, তুমি বাড়িতে নাই, আমার পোলা বাড়িতে নাই, আমি কি করবো? তাদের কথা মতন আমি সব কাজ কাম করছি। আমি এত অসুস্থ, আমি বলছি যে আমার একটু ওষুধ এনে দেন, আমার সে ওষুধটা পর্যন্ত এনে দেয় নাই। কই কি এমন অসুস্থ যে ওষুধ খাইতে হইব? একটু চুপচাপ বসে থাকেন, কাজ কাম করেন, সব ঠিক হয়ে যাইব। আমার আর কিছু করার ছিল না মা। আপনি সব থাকেন, আমার মায়ের সংসারের টাকা বাঁচানোর লেগে আমি সব কিছু করতে পারি। আমার মায়ের একটা ভবিষ্যৎ আছে না? কি রে মা, কি বলিস? চুপ করো তুমি, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আমার সংসারের বিষয়ে নাক গলানোর? আমি তোমাদেরকে এই বাড়িতে এনে রেখেছিলাম শুধুমাত্র আমার শাশুড়ির জন্য। সে অসুস্থ মানুষ, তাকে একা রেখে আমরা কোথাও যেতে পারবো না, কিন্তু তোমরা এখানে এসে এরকম কাজ করবে সেটা যদি জানতাম তাহলে আমি কখনো তোমাদেরকে আমার বাড়িতে এনে রাখতাম না। ছি বাবা, তুমি এত বয়স হয়ে গেছে, তোমার লজ্জা করে না? নিজের স্বভাব চরিত্র এখনো পরিবর্তন করতে পারোনি? দেখছেন আব্বা, যার জন্য করলাম চুরি সেই কয় চোর। তোমাদের আমার জন্য আর চুরি করতে হবে না, আমার সংসারের টাকাও বাঁচাতে হবে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমরা সবাই বের হয়ে যাও। যদি সর্দার এসে এগুলো শোনে আর জানে, তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। তাই ভালোই ভালো এই বাড়ি থেকে আগেই বের হয়ে যাও। আর বাবা, তোমাকে আরেকটা কথা বলি, নিজের স্বভাব চরিত্র যদি কখনো চেঞ্জ করতে পারো তাহলে মেয়ের বাড়িতে আসবে, না হলে মেয়ে মরে গেছে সেটা মনে করে নিও। যাও যাও আমার বাড়ি থেকে। মা, আমাকে মাফ করবেন, আমি হুট করে কাজের প্রয়োজনে আপনাকে একা রেখে দেশের বাইরে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার পরিবারের মানুষজন খুব ভালো, আপনার যত্ন নেবে, কিন্তু তাদের কাছে আপনাকে রেখে গিয়ে যে আমি কষ্ট দিয়েছি আমি বুঝতে পারিনি। বৌমা, আমার আর এখন কোনো চিন্তা নাই।
তুমি চলে আইছো মানে আমার সব ঠিক হয়ে যাইব। চলো। আচ্ছা এগুলো চলেন ভেতরে চলুন। এই যাবা? হ্যাঁ জামু, কই যাবে? না জামু না। এত বড় সাহস, তুই আমার সামনে কথা নড়চড় করে কথা বলিস? জানিস আমি কে? আমার নাম শুনলে পরে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আর তোর কত বড় সাহস, একই মুখে দুই কথা বলার সাহস তোর কি করে হলো? কেন কইছি জানেন? এই যে আপনার লগে দাঁড়ায় আছে না, তারে জিজ্ঞেস করেন। বাবাজি, তুমি ওকে চেনো নাকি? না না আঙ্কেল, আমি ওকে চিনতে যাবো কেন? আমি চিনি না। হ্যাঁ এখন তো চিনবেন না। জানেন ওনার লগে আমার 5 বছরের সংসার আছিল। আমার বাপে যৌতুকের টাকা দিতে পারে নাই রেইগা আমার উপর কম নির্যাতন করে নাই। আমার 2 বছরের একটা সন্তান আছে, আমার ছোট বাচ্চা সহকারে আমার ডিভোর্স দিছে। আমার বাপে তো অত বড় লোক না, গরিব মানুষ, দিন আনে দিন খায়। আমার ছোট বাচ্চাটার মুখে তো আমার খাওয়ান দেওয়া লাগে। আমার বাচ্চারে খাওয়ানোর লাগিয়া আজকে আমি ওর মা অটো চালাই। আপনি এখন কোন আপনার পাশে যে দাঁড়ায় আছে তারে লইয়া আমি এখন কেমনে অটো চালাই? চুপ করো মা, আমি তোমার কাছে একটা ভুল করছি, দ্বিতীয়বার আমি আর ভুল করতে চাই না। কিরে, তুই না বললি তুই বিয়ে করিসনি, তুই অবিবাহিত? হ্যাঁ, আজকে যদি এই মেয়েটা এই কথাগুলো এখানে না উত্থাপন করতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তুই কত বড় একটা জানোয়ার। আমি তোর সাথে যদি আমার ওই মেয়েটাকে বিয়ে দিতাম, এই মেয়েটার মতো আমার মেয়েটার জীবন নষ্ট হতো। তুই এত বড় নিমক খারাপ আমি আগে জানছিলাম না। সাসামিয়া, আপনার একটা কথা কই, আমিও তো মাইয়া মানুষ, আর একটা মাইয়া মানুষের জীবন নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। আপনি দয়া করে আপনার মাইয়াটা এরকম কাপুরুষের হাতে তুলে দিয়েন না। আপনার মাইয়ের সারাটা জীবন নষ্ট হয়ে যাইব। আমি তো স্বামীর সংসার কইরা খাইতে পারলাম না। আমি চাই না আমার মতো করে আরো 5টা মাইয়ার জীবন নষ্ট হয়ে যাক, আমার মতো অটো চালায় সংসার চালাক। আমারে 5টা বছর জ্বালাইছিস, আজকে সবার সামনে আমাকে অপমানিত করলি না? আমি তোকে দেখে নেব। শোনেন, পাপ কখনো বাপরেও ছাড়ে না, আর আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু চাইরা দেয় না। আপনি কি এক এক মাইয়ার জীবন নষ্ট করতে চাইছিলেন? এরকম করে কয়দিন? নিজের একটা সন্তান আছে, আজ পর্যন্ত সন্তানের কোন দায়িত্বটা পালন করছেন? কোনো দায়িত্ব পালন করেন নাই, দূর দূর করে তাড়াই দিছেন। আমিও না আমার সন্তানদের নিজের মতো করে মানুষ করার চেষ্টা করতেছি। ও বড় হইলে যাতে আপনার শিক্ষা দিয়ে ছাড়তে পারে। আপনি আমার সাথে যে অন্যায়গুলা করছেন, এই অন্যায় যাতে আরো 5টা মায়ের সাথে করতে না পারেন, তাই এতগুলা মানুষের সামনে আল্লাহ আপনার অপমান করাইছে। মারে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমার মাফ করে দিও। তুমি যদি আজ এই কথাগুলো উত্থাপন না করতে তাহলে আমি কিছুই বুঝতে পারতাম না। তুমি আমাকে অনেক বড় একটা ফারাক থেকে বাঁচাইলাম, আর এই জানোয়ারকে আমি পরে দেখে নেব। চলো, আমাকে বাস স্ট্যান্ডে নামাই দিয়ে এসো। চলো। ছোট লোকের বাচ্চা, মাংস নিয়ে দৌড় দিচ্ছিস কেন? মাংস খাবি তো দোকান থেকে কিনে নে। না ম্যাডাম, না, এই মাংসটা আমার খুব প্রয়োজন, আমি এটা দেবো না, আমি এটা নিয়ে যাবো গা। আরে তুমি ভেড়ার মতো তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আমার মাংস নিয়ে দৌড় দিয়েছে মহিলাটা, চলো না। ওগো, দেও, আমি তোমার জন্য মাংস নিয়ে আইছি, অনেক মাংস। এই যে এই দেহ, কত মাংস, কত। তুমি মাংস খাইতে চাইছিলা না, আমি আজকে মাংস নিয়ে আইছি। আমি এটা নিজের হাতে বুনা কইরা দেব, তুমি পেট ভুইরা খাইবা। কি হলো, কোনো কথা কইতাছো না কেন? হ্যাঁ, কথা কও। কি গো, কথা কও। না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ওগো, কথা কও, কথা কও। আল্লাহ, এই চুন্নির বাচ্চা, আমার মাংস নিয়ে আসছস কেন? মাংস দে বলতেছি। আরে এই যে তুমি এরকম হামার মতো তাকাই তাকাই কি দেখতেছো? মাংসটা নাও না। মাংস চা, মাংস দিতে কও। এই মাংসের আমার কোনো প্রয়োজন নাই, দিতে কও, মাংস দিতে কও। আমি যার জন্য মাংস চুরি করে আনছি, এই তো দুনিয়া
সাইরা চইলা গেছে। আমার আর মাংসের প্রয়োজন নাই। জানতাম না উনি আপনার ঘরণী, আপনার বউ। আমি যদি জানতাম, বিশ্বাস করেন, কোনোদিন এই মাংস আনতাম না, চুরি করতাম না। যে মানুষটার লাগে চুরি করছি, এই মানুষটা চইলা গেছে। অনেকদিন গরুর মাংস খাওয়ার জন্য আমার কাছে বারবার কইছে আমি টাকা দেখাবো। কি কি ব্যাপার? উনি তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? আরে কেমন সন্তান তুই, কেমন অবাগা সন্তান। বৃদ্ধ বয়সে বাবা একটু গরুর মাংস খাইতে চাইছিল, খাওয়াইতে পারবি না। মা বাবারে এক মালা ভাত খাওয়াইতে পারস নাই। যে বাবা যে মা তোরে জন্ম দিয়ে লালন পালন করে বড় করতে, মানুষ করতে, লেখাপড়া শিখাইছে, বড় অফিসার হইছ, অনেক টাকা কামাই করো, তোর কপালে মা বাবারে খাওয়ানোর মতো চাইরে না, পয়সা জোটে না। আচ্ছা, আমি বুঝতে পারছি সবকিছু। আসলে তুমি একটা জানোয়ার, বুঝছো? তোমার মতো ছেলের সাথে না আমি যে কিভাবে এত বছর ধরে সংসার করতেছি, যে কিনা তার নিজের মা বাবাকে এভাবে রাস্তায় ফেলে গেছে, তার সাথে আমি সংসার করতেছি। আরে তুমি তোমার নিজের জন্মদাতা মা বাপকে ছেড়ে দিতে পারছো, তুমি তো যে কোনো মুহূর্তে আমাকেও ছেড়ে দিতে পারবা। তুমি একটা কাপুরুষ। তোমার মতো একটা অমানুষের সাথে না আমার পক্ষে সংসার করা কোনোভাবেই সম্ভব না। আমার এক বিন্দু ইচ্ছে নেই তোমার সাথে সংসার করার। আর এই যে আপনি যে আমার সম্পর্কে শাশুড়ি হন, আমি সত্যি এটা জানতাম না। জানলে এত বড় পাপটা আমি করতাম না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে তুমি কান খুলে শুনে রাখো, তোমার ডিভোর্স লেটারটা আমি খুব শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি। খবরদার, আমার স্বামীর গায়ে তুই স্পর্শ করবি না, স্পর্শ করবি না কইতাছি। যে মানুষটা বাচ্চা থাকতে তারা কোন ছেলে ছেলে করছে, তোর মুখ দেওয়ার জন্য এত কাঁপছে, এত ভালো মানে কইছে, আমি তোর দেহা পাই নাই, এক নজর দেখতে পারে নাই। কত কষ্ট, দুঃখ, যন্ত্রণা মনের মধ্যে লইয়া মানুষটা মহিলা গেছে। যা, এই মুহূর্তে এখান থেকে বাড়িয়ে যা, কইতাছি বাড়িয়ে যা। দাঁড়া, তোর মাংস না, মাংস নিয়ে যা। মাংস খাবার লোক নাই রে, মাংস খাওয়ার লোক নাই। চুরি কর। আল্লাহ রে, আল্লাহ রে। এরকম একজন বয়স্ক মানুষকে ঘা ধাক্কা দিলে কেন? হ্যাঁ, তাকে কি আমি এমনি এমনি ঘাট ধাক্কা দিছি? সে আসছে, সে ফকিন্নি, সে ভিক্ষা করে, তাকে আমি 10 টাকা দিছি না। তার তো 10 টাকায় হবে না, তার 500-1000 টাকা লাগবে। সে যখন টাকা চাইছে, এই জন্য তাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি। উনি তো তোমার কাছে টাকাই চাইছে, স্বর্ণগয়না তো আর চাই নাই, তো টাকা দিলে কি এমন হইতো? কিরে মা, আমি তোর কাছে ভিক্ষা চাইছিলাম? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। তোর জন্য আমার স্বামী আমারে থাপ্পড় মারছে। আমার ছেলে তোমার গায়ে একটা চড় মেরেছে, আমার ইচ্ছে করছে তোমার গালে 2-4টা চড় আমি বসিয়ে দেই। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে শুনবি? শোন। এতবার কেউ নক করে? কিরে মা, তুই তুই এত ভালো শাড়ি পরে, এত গয়নাগাটি পরে, ওরে মারে তোর। আরে সরো তো, তুমি আমাকে এইভাবে ধরতেছো কেন? আর তুমি এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাও। যদি বাড়ির কেউ দেখে, আমার শ্বশুর শাশুড়ি স্বামী দেখে, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। এটা তুই কেমন কথা কইতেছস? আমি তোর মা, তুই জানোস তোরে আমি কত জায়গায় খুঁজছি, তোরে আমি কোনো জায়গায় খুঁজে পাই না। আমার মনে হয়েছে এতদিন আমি মনে আমার মাইয়াটারে হারাই ফেলছি, কিন্তু না, এখন দেখতেছি আমার মাইয়া অনেক সুখে আছে, অনেক ভালো আছে আমার রাইখা। ও মা, তোর গা ভর্তি এত গয়না, এত ভালো শাড়ি, তোরে আমি। ছাড় তো আমাকে, তোমাকে না বললাম যে তুমি এখান থেকে চলে যাও?
তুমি যদি ভালোই ভালো না যাও তাহলে কিন্তু আমি ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো। এটা তুই কেমন কথা কইতেছস? আমি তোর মা, তুই আমারে ঘাড় ধাক্কা দে বিদায় করতে পারিস না। আমি তোর অনেকদিন পরে পাইছি মা, আমার চাই। এই জন্যই বিয়ের পর যখন তোমার পরিবারের কথা হতো তখন তুমি বলতে তোমার বাবা মা পরিবারের কেউ আমাদেরকে মেনে নেবে না, তারাই মেনে নেবে না। না, এই তোমার পরিবার। কতবার করে বলেছি আমাকে নিয়ে চলো, আমি যাব, আমার বাবাকে নিয়ে যাব, প্রয়োজনে তোমার বাবা মার হাতে পায়ে ধরবো, তারা কেন মেনে নেবে না আমাদেরকে? কিন্তু তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করলে, এই আমাকে ভালোবাসলে। আমি কত বিশ্বাস করেছি তোমাকে, আর একটা মুহূর্ত আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না। চলে যাও, চলে যাও। কি হলো? আমার ছেলে কি বলছে কানা যায় না? যাও এখান থেকে বেরিয়ে যাও। না না, আপনারা আমার মাইয়ার এই বাড়ির থেকে বাইর করে দিয়েন না। ও ছোট থেকে ভালো ভালো কাপড় চোপড়, ভালো ভালো খাওয়ান দাওয়ান খুব পছন্দ করতো। গরিব ও পছন্দ করে না। আমি যে ওর মা, মানুষের বাড়ি থেকে কাজ করে ওরে বড় করছি, ওরে খাওয়াইছি পড়াইছি, ও এই জিনিসটা পছন্দ করতো না বাবা। ওর অনেক স্বপ্ন ছিল, অনেক বড় লোক হইব, দামি দামি শাড়ি গয়না পরবো। আজকে ওর মনের আশা পূর্ণ হইছে। আমি যে ওর গর্ভধারিণী মা, সে মারে ভুলে যাইতেও আমার মাইয়াটা দ্বিধাবোধ করে নাই। কিন্তু আমি তো মা, আমি আমার মাইয়াটারে পাগলের মতন রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইতেছি। গ্রামে শহরে কোনো জায়গায় আমি বাদ রাখি নাই। আমার কলিজার টুকরাটারে খুঁজে বেড়াইছি, কিন্তু আমার কলিজার টুকরাটা যে আমারে ভুইলা গেছে আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। তাই অন এটা পাইবা শান্তি পামো যে গরিবের ঘরে জন্ম নিয়া বড় লোকের ঘরে বিয়ে হইয়া ওই গরিব অসহায় মারে ভুইলাও কোনো সন্তান সুখে থাকতে পারে। এইটা ভাইবা আমি অনেক শান্তি পামো। আমি আর কোনোদিনও মাইয়ার দাবি নেয়া আমো না। আমি মনে করবো আমার মাইয়া মরে গেছে, মরে গেছে। তোমার গর্ভধারিণী মাকে যেহেতু তুমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। চলে যাও, এই মুহূর্তে চলে যাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলে কি বলছে শুনছো না? যাও, বেরিয়ে যাও এখান থেকে। যেদিন তোমার মার কাছে ক্ষমা চেয়ে তোমার মা সহ আমার এই বাড়িতে নিয়ে আসবে, সেদিন আমি চিন্তা ভাবনা করে দেখব তোমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করা যায় কি না। চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার শাশুড়ির মুখের সামনে থেকে চায়ের কাপ কেড়ে নিস? কেন নিছিস? এইসা আমি আপনার শাশুড়িরে খাইতে দিব না। এই, তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুই খাইতে কেন দিবি না? আমি আমার মাকে যা ইচ্ছা তাই খাওয়াবো, তুই কে থামানোর? না, কইলাম তো এইসা আপনার মারে আমি খাইতে দিব না। কি ব্যাপার? এখানে কি হচ্ছে? দেখো না, বৌমা কতদিন পরে আমার জন্য এক কাপ রং চা বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু দেখো ও আমাকে চাটা না খেতে দিচ্ছে না। কি ব্যাপার তানহা? তোমার ম্যাডামকে তুমি চা খেতে দিচ্ছ না কেন? স্যার, আমার জীবন চলে গেলেও মেম সাহেবরে আমি এই চা খাইতে দিতে পারবো না। আরে কেন পারবে না সেটা বলো। এই চায়ের মধ্যে বিষ মিলানো। দেখছেন আব্বা, দেখছেন আম্মা, ওর কত বড় সাহস! চায়ের মধ্যে নাকি বিষ আছে। ও আমাকে অপরাধী বানাতে চাচ্ছে। ইচ্ছা করতেছে ওকে একটা না, এখন আরো একটা থাপ্পড় লাগাই দেই। আপনি আমার থাপ্পড় দেন আর চাই করেন, আমি এই চা মেম সাহেবরে খাইতে দিতে পারুম না। আপনি যদি প্রমাণ দিতে চান যে এই চায়ের বিষটা, চা আপনি খান। না না, আমি চা খাইতে পারবো না। আর তাছাড়া আমি রং চা খাই না, আমি গ্রিন টি খাই। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি খেতে না পারো, আমার ছেলে ওই শিহাবকে দাও। না না, ও রং চা খায় না, ও দুধ চা খায়। বৌমা, আমি জানি তুমি রং চা দুধ চা কোনোটাই খাও না, তুমি গ্রিন টি খাও, কিন্তু আমার ছেলে ও তো দুধ চাও খায় আবার রং চাও খায়, অসুবিধা কোথায়? বাবা, তুই এই রং চাটা খেয়ে দেখ না। না না মা, ও একটু আগে চা খাইছে তো, ও খাইতে পারবে না। আমি কইলাম না এই চা আর কেউ খাইবে না, এই চা আপনি খাইবেন, মানে আপনি খাইবেন। নেন খান। বলতেছি তো আমি এটা খাইতে পারবো না। আপনারই খাইতে হইবে, আপনারই খাইতে হইবে। নেন খান। না আমি খাবো না, কারণ এই চায়ের মধ্যে বিষ আছে। দেখছেন, আমি এতক্ষণ ধরে যে কইতাছি এই চায়ের মধ্যে বিষ মিশাইছে। বড় মেম সাহেবরে মাইরা ফেলানোর জন্য ছোট মেম সাহেব এই চায়ের মধ্যে বিষ মিশাই দিছে, যাতে মেম সাহেব মইরা যায়। কি ব্যাপার বৌমা, তোমার শাশুড়িকে তুমি বিষ খাওয়ায় মেরে ফেলতে চাইছো কেন? সত্যটা যেহেতু সামনেই আসছে, তাহলে শুনুন।
আমি কেন চাই বিষ মিশাইছি। আপনি তো আমার শাশুড়ির নামে যত সয় সম্পত্তি আছে সব লিখে দিচ্ছেন, কিন্তু কিছুদিন যাবৎ এই চাকরানির বাচ্চারে দেখতেছি আমার শাশুড়ি আশপাশ ঘুরে তার সাথে কথাবার্তা বলে। আমার মতিগতি দেখে মনে হয়েছে যে তারা এই সয় সম্পত্তি সব কিছু নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। তাই আমি প্ল্যান করছি চায়ের মধ্যে বিষ মিশাইয়া ওনাকে মেরে ফেলবো, যাতে করে সব সয় সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায়। হ্যাঁ বাবা, তোমার বৌমা ঠিকই কইতেছে। তুমি তো সব সম্পত্তি ওই মহিলার নামে লিখে দিছো। ওই মহিলাকে আমার আপন মা, ওই মহিলা আমার সৎ মা। ওই সৎ মা তো সব সম্পত্তি লিয়ে যদি চলে যায় তাহলে আমি ফকির নিয়ে যাবো না, আমার কাছে তো কিছুই থাকবো না। এই কারণে আমি পরিকল্পনা করে তারে মারতে চাইছি। তুমি চুপ করো। এই মেয়ে, তোমরা কি আসলে যুক্তি বুদ্ধি করেছো যে এই বাড়ির থেকে সব কিছু নিয়ে চলে যাবে? না স্যার, আমি মেম সাহেবের সাথে এই প্ল্যান করতে যাবো কেন? আমি যে কেন মেম সাহেবের কাছে পয়সা থাকতাম, কেন যে তারে দেখতাম, এই কথা আমি কইতে পারুম না। কেন বলতে পারবে না? তোমার সব কথা আমি শুনতে চাই, এক্ষুনি তোমার বলতে হবে। বড় মেম সাহেব আমার নিজের মা, তাই আমি মেম সাহেবের দিকে তাকাই থাকতাম। আমার বাপে আমার ছোট রেখে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমার নানা নানি জোর করে আমার মারে আরেক জায়গায় বিয়ে দিছে। ছোটবেলা থেকে আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি। সবসময় শুনে আসছি এই বাড়িতে নাকি মায়ের বিয়ে হয়েছে। লেগে গেটের নিচে দাঁড়ায় থাকতাম, এক নজর যদি আমি আমার মারে দেখতে পাই। আপনি মায়া কইরা আমার এই বাড়িতে কাজ দিছিলেন। ও মা, তোমার ছোট্ট মাইয়াটা রে তুমি রেখা চইলা আইছিলা। জানি না তোমার একবারের জন্য আমার কথা মনে হয়েছে কিনা, কিন্তু মা প্রতিনিয়ত আমার তোমার কথা অনেক মনে পড়ছে। রাস্তায় যখন দেখতাম মাইয়ারা তোর মায়ের লাগে যায়, আমার অনেক খারাপ লাগতো। আমার মা যদি আমার একটু খাওয়াই দিত, আমি আমার মায়ের বুকে একটু জায়গা পাইতাম। আমি তো পাই নাই, তাই এই বাড়ির নিচে এসে দাঁড়াই থাকতাম। এই বাড়ির নিচে তোমার একটু দেখবো, ছুঁইতে না পারি নিজের মায়েরে দেখে তো চোখটা জুড়াইতে পারো। আমি অপরাধ করে ফেলাইছি স্যার। আমি এই বাড়িতে থাকুম না, আমি এই বাড়ি থেকে এখন চলে যাইতেছি। আমি আজকে তোরে খুঁজে পাইছি। আচ্ছা তুই এতগুলো দিন এই বাড়িতে আসছিস একটা বারের জন্য কি আমারে মা ডাকতে মন চায় নাই? তুই আমারে কেন বলিস নাই? আমি তোর সেই হতভাগিনী মা। আমি আমার নিজের সুখের জন্য, শান্তির জন্য তোর মতন একটা সোনার টুকরা মাইয়ারে ফেলাই রাইখা এই বড় লোক বাড়ির বউ হইছি। আমি না এই বাড়িতে আসার পরে এত সুখ শান্তি, ওর মতন একটা ছেলে পায়ে আমি তোরে পর্যন্ত ভুলে গেছি। আমি যে অপরাধী, আমি যে তোর কাছে অপরাধী রে মা। তুই এই বাড়ির থেকে চলে গেলে আমিও তোর সাথে চলে যাব। আমি তো এই বাড়ির লোকের কাছে বোঝা হয়ে গেছি, যারা কিনা আমারে জানে মাইরে ফেলতে চায়। আমি এই বাড়িতে থাকতে চাই না রে মা, আমি তোর সাথে থাকতে চাই। তুই নেবি না তোর এই হতভাগী মারের সাথে? আমার যে জিনিসটার অভাব ছিল, নিজের মারে একবার মা বইলা ডাকার, আমি তো আমার মারে একবার হইলেও মা বইলা ডাকতে পারছি। আমি অনেক খুশি, আমার এতেই চলবো, আমার আর কিছু লাগবো না। মানুষ যদি শিখায় তোর মা কই, আমি তো কইতে পারো যে আমার মা বাচ্চা আছে। এই বাড়ির থেকে যদি যেতে হয় অন্য কেউ যাবে, তোমরা যাবে না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যা, এ বাড়ির থেকে বেরিয়ে যা, যা। না না, তুমি এসব কি কইতেছো? আমার জন্য তুমি ওরে এই বাড়ির থেকে বাইর করে দিবা? আরে যারে আমি ছোটবেলার থেকে লালন পালন করে বড় করছি, যারে আমি গর্ভে ধারণ করি নাই ঠিক আছে, কিন্তু নিজের সন্তানের থেকে কোনো অংশ কম দেখি নাই। আজকে যদি তুমি ওর এই বাড়ির থেকে বাইর করে দাও, ওর থেকে বেশি কষ্ট, বেশি আঘাত আমি পাবো না। আমি চাই না ও এই বাড়ির থেকে চলে যাক। বাবারে, আজকে তোরে আমি একটা কথা বলি, তুই যে কারণে আমারে মারে ফেলতে চাইছিস না, এই বাড়ি গাড়ি অর্থ সম্পদের জন্য, তোরা ভাবছিস তোর বাপে এই বাড়ি সম্পদ সব আমার নামে লিখে দিছে? কত সত্য, সে আমার নামে সব কিছু লিখে দিয়েছে, কিন্তু বিশ্বাস কর বাবা, আমি এই জায়গা সম্পত্তি অনেক আগেই
তোর নামে লিখে দিছি। তোর যদি বিশ্বাস না হয় তুই তোর বাবার কাছে জিজ্ঞাসা কর। মা, তুমি আমার মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করছি। সৎ মা যাপন মা হইতে পারে সেটা তুমি আজকে প্রমাণ করলা। বিশ্বাস করো, আমার এই সম্পত্তির দরকার নাই, আমার কিচ্ছু লাগবে না মা। আমি শুধু তোমার একটু আঁচলের নিচে ঠাই চাই মা, তুমি আমার মাফ করে দাও। আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। আব্বা, আপনি আমাকে মাফ করে দিন। আসলে আমি বুঝতে পারিনি যে মায়ের ভালোবাসা এরকম হয়। নিজের গর্বে হয়তো বা আমার স্বামীকে সে ধরেনি, কিন্তু তার ভালোবাসা দেখে আজকে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আম্মা, আমাকে ক্ষমা করে দিবেন। তুমি যখন মাফ করে দিয়েছো আমার আর কিছু বলার নেই। আর মা তানহা, তুই এ বাড়ি ছেড়ে যাবি কেন? তুই এ বাড়িতেই থাকবি। তুই কিছুক্ষণ আগে বললি না যে আমার বাবা নেই? আরে কে বলেছে তোর বাবা নেই? আজ থেকে মনে করবি আমি তোর বাবা। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর গর্ভধারিণী মা। তুই এ বাড়িতে থাকবি, চাকরানির মতো নয়, রাজরানী হয়ে থাকবি। মা, আপনিও শেষ পর্যন্ত? ছি ছি মা, আমার না ভাবতেও লজ্জা লাগছে। আপনার এত বড় বড় দুইটা ছেলে, যে ছেলেদেরকে বিয়ে দিয়েছেন, ছেলের বউদের বাচ্চা হবে, আর এই সময়ে বুড়ো বয়সে আপনি ছি মাছি, যে বয়সে নাতি নাতনি নিয়ে খেলাধুলা করবেন সেই বয়সে কিনা নিজেই বলতেও আমার লজ্জা লাগছে। আপনাকে কি বলবো? আপনার মতো মানুষ যদি না বুঝে তাদেরকে বলে তো কোনো লাভ নেই, তাই না? আম্মা, আপনার ছেলে কিছুদিন আগেই বিদেশ থেকে এসে ঘুরে গেল। আমাদের প্রেগনেন্ট হওয়া স্বাভাবিক, কিন্তু আপনার কি সেই বয়সটা এখনো আছে? বৌমা, তোমরা আজে বাজে কথা কইও না। আমার শরীরটা অসুস্থ, আমার শরীরটা খারাপ। চুপ করেন আম্মা। যখন এলাকার লোকজন জানাজানি হবে যে এই বাড়ির দুই বউয়ের সাথে শাশুড়িও প্রেগনেন্ট, তখন কি মান সম্মান থাকবে? আপনিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। মেয়ে মানুষ কেন বমি করে আমি কি জানি না? কি হয়েছে? কি আর হবে? এই যে বড় ভাই বিয়ে করেছে, তুমি বিয়ে করেছো, তার এত বড় বড় দুটা ছেলে, ছেলেদের বাচ্চা হবে, ছেলের বউরা বমি করবে, সেটা স্বাভাবিক। কিন্তু মা এই বয়সে বমি করছে। মা বমি করছে মানে কি বুঝো? মায়ের বাচ্চা পেটে। ছি মা, এটা তুমি কি করছো? তোমার কি দিন দিন বয়স কমতেছে? তুমি একটাবার চিন্তা করো না, এই ঘটনা যদি আমার বড় ভাই জানতে পারে, আমার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে, আমাদের কি মান সম্মান থাকবে না যাবে? তুমি কারে বোঝাচ্ছ? তার তো জ্ঞান বুদ্ধি কিছুই নাই। তার যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এরকম একটা কাজ করতে পারতো। যে বয়সে তার নাতি নাতনিকে নিয়ে খেলার কথা, সেই বয়সে? ছি। দাঁড়াও বৌমা, কাকে কি বলছো? উনি তোমাদের শাশুড়ি, আর শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোমার বাপ মা তোমাদের শিখায়নি? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আমরা কি আদব কায়দা জানি না? আমরা সবই জানি, কিন্তু মা এই বয়সে এসে যা শুরু করছে, এটা যদি এলাকার মানুষ জানতে পারে আমাদের মান সম্মান কি থাকবে? এটা আপনি জানেন না? চুপ বেয়াদব! এক ভাই বিদেশ থাকে, লাখ লাখ টাকা কামায়, আর তুমি দেশের বাড়িতে তুমিও লাখ লাখ টাকা কামাও। বাপ মায়ের খোঁজ খবর রাখো তুমি? মার কি হয়েছে সেটা আমরা খুব ভালোভাবে জানি। আপনি তো আবেগের বশে করেছেন, তার জন্য আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই। তুমি যদি আমার ছেলের বউ না হতে তাহলে তোমাকে একটা স্তর দিয়ে বুঝিয়ে দিতাম যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বল। তোমরা দু ভাইয়ে মায়ের খেয়াল তো রাখোই না। মায়ের কি হয়েছে তুমি জানো? কি হয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। 2 দিন পর যখন এলাকার মানুষ দেখবে তখন বুঝবেন কেমন লাগে। তুমি চুপ করো বৌমা। তোমার শাশুড়ির পেটে কি হয়েছে জানো? তোমার শাশুড়ির পেটে টিউমার হয়েছে। এই যে আমি ডাক্তারের কাছ থেকে এইমাত্র আসলাম তার রিপোর্ট নিয়ে। আর তোমরা কি করছো? তোমার শাশুড়ির সাথে তোমরা উল্টাপাল্টা কথা বলছো, তার সাথে বেজবই করছো। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না জেনে না বুঝে আপনাকে কত বাজে বাজে কথা বলে ফেলেছি। যেখানে ছেলের বউ হিসেবে আপনার খেয়াল রাখা উচিত ছিল আমাদের, তোমারও ছেলে হিসেবে মায়ের খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু আমরা এগুলো না করে যা ইচ্ছে তাই বললাম। মা, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আম্মা, আমি এই বাড়ির বড় বউ। আপনার ছেলে বিদেশে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, তারপর আমরা আপনার খেয়াল রাখতে পারিনি। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আম্মা, আপনি আমাকে মাফ করে দিন। মাপ তো করতেই হইব, কারণ তোমরা শুধু আমার ছেলের বউ না, আমি তো তোমাদের মেয়ের চোখে দেখি। আর নিজের সন্তান যখন অন্যায় করে, অপরাধ করে, বাবা মা তো তাদের মাফই করে দেয়, তাই না? তাই বৌমা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকে যেরকম কোনো কিছু না জেনে না বুঝে আমারে অপমান করলা, ভবিষ্যতে আর এরকম কোনো কিছু করো না, তাহলে আমি সহ্য করতে পারবো না। আর তাছাড়া দেখো, আমার এমনই কপাল, দুইটা ছেলে থাকতেও
তাদের এত টাকা পয়সা অর্থ সম্পদ থাকার পরেও তার মায়ের ঠিক মতন চিকিৎসাটাও হয় না। যাই হোক, তুমি বাইরের থেকে আসছো না, ঘরে আসো। যাও বৌমা, তোমরা ঘরে যাও। চলো, এই শরীর নিয়ে আবার বাইরে আসছো কেন? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, তুই আমার ভালো কাপড় চোপড়গুলো ভেজাই দিলি। দেখে শোনা কাজ করতে পারছ না? স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। বাজান, এই ছোট লোকের বাচ্চা, কে তোর বাবা? হ্যাঁ, একে তো ভুল করেছিস, আবার ছেলে দাবি করছিস। ঠিকই কইছেন, আমার মনে হয় ভুলই হয়েছে। আমার পোলা তো এত বড় লোক না। কি সুন্দর জামা পরছে, প্যান্ট পরছে, কত দামে জুতা পাই দিছে। এটা তো আমার পোলা না। বয়স হয়েছে তো, চোখে তেমন একটা দেখি না, তো কেন জানে মনে হইতেছে আপনি আমার পোলা। এসব গরিবদের একটাই সমস্যা, বড় লোক কাউকে দেখলি হয় মা বানাবে, ভাই বানাবে, বাপ বানাবে, কিছু না কিছু একটা বানাবে। যত সব। এই তোমরা চুপ করো। বড় লোক দেখলে, কোটিপতি দেখলে পোলা বানাই ফেলি, মাইয়া বানাই ফেলি। না, আমি ওই রকম মানুষ না। আমি আমার পোলারে দেখলে চিনবো না। আমি হয়তো চোখে ঝাপসা দেখতেছি, তো আমার মন কইতেছে আপনি আমার পোলা। একটা নতুন জামা কিনে দিতে পারি নাই বইলা, একটা নতুন প্যান্ট জুতা দিতে পারি নাই বইলা এই মারে আজকে অস্বীকার করতেছস বাজার। তোরে কত কষ্ট করে কত বড় করছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে সবসময় ছিঁড়া কাপড় পরছি, মানুষের বাড়িতে কাম করছি, ঈদের মধ্যে ভালো একটা জামা কাপড় দিতে পারি নাই। এই জন্য আজকে নিজের গর্ভধারণে মারে তুই অস্বীকার করলি। এই বুড়ি, তুই কাকে ছেলে দাবি করতেছিস? তুই জানিস ওর বাবা মা কত বড় লোক, কত টাকার মালিক, আর ওর বাবা মা বাইরের দেশে থাকে, আগামী সপ্তাহে দেশে আসবে, আর তুই তাকে ছেলে দাবি করতেছিস? বাবাজি, তোমার বাবাকে ফোন দাও তো। আব্বা, ওই বাবা তো এই সময় একটু ব্যস্ত। আহা, তোমার বাবা ব্যস্ত থাকতে পারে, মোবাইল তো আর ব্যস্ত থাকবে না। দাও, ফোন দাও। আমার মাইয়ার মাথাটা খাইছস, এখন আমার মাথাটা খাইতে আইছো। আমার মাইয়া ভুল করছে বইলা আমি ভুল করব না। আর একজন মায়ের চোখের পানি কখন আসে জানিস? যখন একটা মায়ের অন্তর কাঁদে, সেই মায়ের চোখের পানিতেই বলে দেয় যে এই মহিলাটাই তোর মা। হ্যাপি ঠিকই ধরছেন, নি আমার মা। মার কাছে আমি নতুন জামা কাপড় চাইছিলাম, মা দিতে পারে না, তাই আমি চলে এসেছি। সবসময় ভাবছি আমি বড়লোক ঘুমো, টাকার পাহাড়ে ঘুমাবো, সবই তো পাইছি, কিন্তু আমার মায়ের আমি হারাইছি। ও মা। না না স্যার, আপনি আমারে মা কইেন না, আমি আপনার মা না, আমি তো চাকর বাকর। একজন চাকর বাকর কোনোদিন কোটিপতি বাড়ির জামাইয়ের মা হইতে পারে? পারে না স্যার, পারে না। আমি এতদিন মনে করছি আমার পোলাটার আমি খুঁজে পাবো, মানুষের বাড়ি বাড়ি কাজ করছি আর আমি আমার পোলারে খুঁজছি, কিন্তু জানতাম না আমার পোলার বোনের থেকে যে আমি অনেক আগেই হারাই গেছি। মা তো সন্তানরে ভুলতে পারি না, সন্তানরা ঠিকই মা বাপরে ভুলা যায়। আমার পোলা মইরা গেছে, আমার পোলা মইরা গেছে। বেয়াদব, তোকে ভালোবেসে আমি ভুল করছি। ভাবছিলাম তুই অনেক ভালো, কিন্তু তোর মনে যে এত নোংরামি, এটা আমি কখনোই বুঝতে পারি নাই। যে কিনা সামান্য কাপড় চোপড়ের জন্য নিজের মাকে ছাড়তে পারে, নিজের মাকে রেখে আসতে পারে, সে যে কিছুদিন পর আমার বাবার টাকা অর্থ সম্পদ নিয়ে আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি? বাবা, আমি এই ছেলের সাথে সংসার করব না, তুমি ওকে এখান থেকে চলে যাইতে বলো। আর আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। কিরে, আমার মেয়ে কি কইছে শোনস নাই? যা বাইরে যা। যেদিন তোর মার কাছে ক্ষমা চায় এই বাড়িতে তোর মা সহ আসতে পারবি, সেই দিন আমি চিন্তা ভাবনা করে দেখবো
যে তোকে জামাই হিসেবে আমার বাড়িতে বরণ করা যায় কিনা। যা বেরো এখান থেকে, বেরো। তুমি আমাকে থাপ্পড় মারলে? দেখছেন আম্মা, এই বাইরে মানুষগুলোর জন্য আপনার ছেলে আমার গালে থাপ্পড় মারছে। বাবা তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এই চাকরটার জন্য আর এই শয়তান মহিলাটার জন্য আমার সোনার টুকরা বৌমার গায়ে তুই এইভাবে হাত তুললি? চুপ করো মা, তোমার চোখের সামনে ভাবিকে ধাক্কা মেরে ফেলে দিল তোমার এই ছোট বৌমা। ভাবি গর্ভবতী, তোমার চোখে আসেনি? একটা যদি ক্ষতি হয়ে যেত। আরে চুপ করো, তুমি যাকে নিয়ে এত বড় বড় কথা বলছো, তোমার এই সতী সাবিত্রী ভাবি, এই ভাবির সাথে না এই যে চাকরের ইষ্টিস পিটিস চলে, যা আমার মুখে বলতেও লজ্জা লাগছে। সেটা শুধু আমি একলা না, মাও দেখছে। ও মা, বলেন না কেন আপনি? আমিও দেখছি, আমার এই দুই চোখ দিয়ে দেখছি। সি সি সি, আমার পোলাটা সৎ হইলে কি হইছে? পোলা তো ছিল, সেই মানুষটা মরে গেছে, তার সন্তান ওর পেটে, এই অবস্থায় এই চাকরটার সাথে। সি সি সি, তওবা তওবা তওবা। কি? এই চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! তোকে আমি আমার বাবার জায়গায় রেখেছি, আমি মনে করি তুই আমার গার্জিয়ান, আর তুই কি না আমার খেয়ে আমাদের পরে আমার ভাবির সাথে লটর পটর অবৈধ সম্পর্ক। হ্যাঁ, বিশ্বাস করেন ছোট সাহেব, এই বৌমার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। আসলে হয়েছে কি জানেন? কি হলো বৌমা, এইভাবে তুমি হাত ধরে টাইনে নিয়ে আসলা কেন এখানে? কেন আমি টাইনা আনছি আপনি বুঝতে পারতেছেন না? না, বুঝি নাই। আপনি না আসলে একটা বোকা মহিলা। এই যে আপনার সৎ ছেলের বউ এই বাড়িতে যে রয়েছে, আপনার সৎ ছেলে তো মরেই গেছে, পিঠে আরেকটারে দিয়ে গেছে। ও যদি এই দুনিয়াতে আসে তখন কি হবে আপনি একটা আবার চিন্তা করছেন? 2 দিন পরে তো আমিও মা হব, আমার সন্তান এই দুনিয়াতে আসবে, তখন তখন তো ওদের মধ্যে সম্পত্তির ভাগাভাগি হবে। মা, আমি বলি কি, যে ছেলে আপনার মরে গেছে সেটা তো সৎ ছিল। এই সৎ ছেলের বউ আর বাচ্চা, ওদের দুইজনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে আমার রাস্তা ক্লিয়ার। একদম ঠিক কথা কইছো বৌমা। ওই সব পোলা মরে গেছে, কিন্তু ওর বেসনটা তো পেটের ভিতরে রেখে গেছে। এই বাড়ির সহায় সম্পত্তি সব অর্ধেক ভাগ হইব, এইটা তো আমি পয়সা থাকতে হইতে দিতে পারি না। এখন এখন কি করা যায়, বুদ্ধি দাও তো। কি আর বুদ্ধি করা যাবে? যা বুদ্ধি করার তো করছেনি। যে পোলা এই সংসারের জন্য এত কষ্ট করলো, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলা এই সংসারটারে ধরে রাখছে, সেই পোলাটা আজকে পৃথিবী থেকে বিদায় হয়েছে। তারই উরুদার সন্তান রে আপনারা মাইরা ভালাইবার চাইতেছেন। ছি, আপনার গুণা খুব ঘৃণা হয়। আরে ঘৃণা হইতাছে, লজ্জা লাগতাছে। চাকরের বাচ্চা চাকর, এক চাকরানির লেগে আর এক চাকরের দরদ। বৌমা, মা আপনি চুপ করেন না, লাগতো আমার মাথায় আছে। এই চল চল। ছোট সাহেব, এমন কন, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমারে আরো মারেন, প্রয়োজন এই বাড়ির থেকে গার ধাক্কা দিয়ে বাইর করে দেন, আমি কিছুই করবো না ছোট সাহেব। থাক, আপনার কইতে হইব না, যা বোঝার আমি বুঝছি। মা, তুমি এটা কেমনে পারলা? তোমার সৎ পোলার বউ এইটা, তোমার পোলা আজকে কবরে ঘুমায় আছে। তোমার ওই সৎ পোলা এই সংসারের জন্য কি করে নাই? আমাদেরকে মানুষের মতো মানুষ করতে এই সংসারটা আগলায় রাখছে। আজকে তোমার এই বৌমার পেটে সন্তান, আমাদের বংশ প্রদীপ। তুমি এই বাচ্চাটার কথা একটাবার চিন্তা করলা না? নিজের স্বার্থের কথা চিন্তা করলা? তুমি যেটা করছো না মা, ঠিক করো নাই, পাপ করছো। আর সাথেই কাল নাগিনী, তুই ভুলে গেছোস আমার বড় ভাই, আমার সৎ ভাই, যে কিনা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। ওই মানুষটা দিন রাত পরিশ্রম কইরা আমার মানুষের মতো মানুষ করতে, এই সংসারটা আগলায় রাখছে। আর আজকে কিনা তুই সেই সৎ ভাইয়ের বউডারে বাড়ি থেকে বাইর করে দিতে চাস, তার গর্ভের সন্তানকে এই বংশ থেকে বাইর করে দিতে চাস? না, আমার ভাবি এই বাড়ি থেকে বাইর হইব না, এই বংশের প্রদীপ এই বাড়ি থেকে বাইর হইব না। এই বাড়ির থেকে যদি কেউ বাইর হয়, সেটা বাইর হইবি তুই। বাইর হ, তোর লাগে আমি কোনো সংসার করুম না, বাইর হ তুই। না না,
এটা তুমি কি কইতাছো? ওরে আমি আমার ছোট বোনের চোখে দেখি, আমি বুঝতেছি দুনিয়াতে স্বামী ছাড়া থাকা কত কষ্টের। ওই কষ্ট সহ্য করতে পারবো না। আম্মা, আপনি চান না আমি এই বাড়ি থেকে চলে যাই? হ্যাঁ, এই বাড়ি থেকে চলে যাম। ওই দিনে যাম যেদিন আপনার বংশের বাতি আপনাদের দিয়ে যেতে পারবো। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, যখন আপনার এই বংশের প্রদীপ এই দুনিয়াতে আইব, আপনার হাতে তুইলা দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। বোন রে, তোর কাছে আমি একটা জিনিস চাই, আমার এই সন্তান রে নিজের মায়ের ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করিস। আমি আর কিছু চাই না। না বৌমা, তুমি এমন কথা কইও না। ভুল করছি আমরা, আমাকে এই ভুলের শাস্তি তুমি এইভাবে দিতে পারো না। আমার বাড়ির বংশের প্রদীপ তুমি তারে এতিম কইরা এই বাড়ির থেকে চলে যাইতে চাও? না বৌমা, তুমি কোথাও যাবা না, তুমি এই বাড়িতেই থাকবা, আমার মেয়ে হয়ে থাকবা। পোলা চলে গেছে তো কি হয়েছে, আমি তোমার মা না? এই বাড়িতে তুমি মেয়ের মতন থাকতে পারবে না? ভাবি, অন্যায় আমরা করছি, আপনি করেন নাই। আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি নিজের স্বার্থে আপনার এই বাড়ি থেকে তাড়াই দিতে চাইছি। যে বাচ্চা এই দুনিয়াতে আইব, সেই বাচ্চারে মায়েরা ফেলতে চাইছি। আমি অনেক বড় অপরাধী। আপনি ওর এই বাড়িতে একলা রেখে কেন চলে যাইবেন? ওর কাছে আপনারা অনেক বেশি প্রয়োজন, আপনি থাকবেন। আর আমি আমি ওর আরেক মা হিসেবে ওরে পালমু, ওরে বড় করবো। আপনি আমারে মাফ করে দেন। ভাবি, আমার মা, আমার বউ যেহেতু ওদের ভুল বুঝতে পারছে, আমি চাই তুমি সবাইকে ক্ষমা করে দাও। আর ক্ষমা করে এই ভাইয়ের কথা শুনে এই বাড়িতে থাইকা যাও। আমি কথা দিতেছি, আমার ভাই যেমন এই সংসারটারে আগলায় রাখছে না, আমি তোমার গর্বের সন্তান দিই, যতদিন আমি বাইসে আছি আমি আগলায় রাখুম। কাকা, আমি না বুঝা আপনার গায়ে হাত দিছি, আমি পাপ করছি, আমি অন্যায় করছি। আপনি আমারে আল্লাহর রাস্তে মাফ করে দিন। আসো বৌমা, আজকের থেকে তোমরা দুই বউই আমার মেয়ের মতন হয়ে থাকবা। বুড়ির ঘরে বুড়ি, তোর দেশে কাজ করতে, তুই কাজ না করে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। বৌমা, আজকে আমার শরীরটা অনেক খারাপ, কোমরের ব্যথায় আমি উঠে দাঁড়াইতে পারতেছি না। এই জন্য আমি আজকে কোনো কাম কাজ করতে পারবো না। মা, চুপ কর। কে তোর বৌমা? হ্যাঁ, আমি কি তোর আপন ছেলে যে আমার স্ত্রী তোর বৌমা হবে? তুমি এখানে দাঁড়া দাঁড়া কি দেখতেছো? এই বুড়িকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই, বেরো। তোর এত বড় সাহস, তুই মারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করতেছস? এই, তুমি কিভাবে পারো তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলতে? চুপ, একদম চুপ। আমার এই মারে যদি কেউ অপমান করে, তাহলে আমি একটা থাপ্পড় কেন আর 10টা থাপ্পড় মারতে পারি। কার মা? কিসের মা? এই মায়ের কথা কইতাছস? উনি তো আমার সৎ মা, উনি কি আমার আপন মা? যে মায়ের লেগে তোর দরদ উতলায় পড়তাছে, আর যে মায়ের লেগে তুই নিজের আপন ভাইয়ের গায়ে হাত তুললি, সে আমাকে সৎ না, আপন মা না। আরে নেমু খারাম, এই সৎ মা কইতাছস না? হ্যাঁ, উনি আমাকে সৎ মা। উনি যদি আজকে না থাকতো না, তুই আর আমি রাস্তায় বসে বসে ভিক্ষা করতাম। একটাবার চিন্তা করে দেখছস? আব্বা মরে যাওয়ার পর থেকে এই মানুষটাই না আমাকে বড় করছে, নিজের সুখের কথা একটা বড় চিন্তা করে নাই। উনি যদি চাইতো না, নিজের সংসার গুছাইতে পারতো, নিজের ভালো একটা জায়গায় নিতে পারতো, তা একটা বড় চিন্তা করে নাই। সবসময় চিন্তা করছে আমার দুটো সন্তান আছে, এগুলো আমার বড় করতে হইব, এগুলো আগলায় রাখতে হইব। আর তুই কিনা এইটা বাইর করে দিতেছস? আরে বাইর তো উনি হইব না, এই বাড়ি থেকে বাইর হবি তুই। ভুইলা যাইস না, আব্বা মইরা যাওয়ার আগে সবকিছু মায়ের নামে করে দিয়ে গেছিল, কি মনে আছে? হ্যাঁ, মায়ের নামে। তো কি হয়েছে? তার মানে তোমার নামে কিছুই নাই, সবকিছু তোমার সৎ মায়ের নামে? তাহলে তো আমাদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতে হবে। প্রয়োজন হলে আমি ভিক্ষা করে খামু, তাও আমি এই মহিলার মা বললাম মাইনা নিমু না। চলো। যা, ভিক্ষা করে খাবি তুই, যা। এই বাড়ি থেকে নিজের স্বেচ্ছায় বাইর হয়ে যাবি, না ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব? না রে মা, এমন কথা কইস না। তুই যেরকম আমার একটা কলিজার টুকরা, ওও তো আমার কলিজার টুকরা, আমার নিজের পেটের সন্তান না তোরা। তো কি হইছে? তোকে তো আমি এই বুকে পিঠে করে মানুষ করছি, তোরা তো আমারই সন্তান। ও যদি এই বাড়ির থেকে চলে যায়, আমি ভালো থাকতে পারবো না, আমি মরেই যাবো। বাজান রে, এই বাড়ির থেকে তোকে কোনো জায়গায় যাইতে হইব না। এই বাড়ির থেকে যদি যাইতে হয়,
আমি চলে যাব। তোর বাপ মরণের আগে তোরা অনেক ছোট ছোট আছিলি, তাই এই সহায় সম্পত্তি সব তোর বাপে আমার নামে কইরা দিয়ে গেছিল। কারণ সে জানতো দুনিয়া উলট পালট হয়ে গেলেও না, এই সম্পত্তি আমি নষ্ট করবো না। তোরা যখন বড় হইবি আমি সব তোকে হাতে তুলে দিব, এই বিশ্বাসটা ওই মানুষটার আসিল। আর আমি সেই কাজই করবো রে বাজান, আর সেই কাজটাই আমি আজকে করছি। আমি আর কয়দিন বাঁচবো, অসুস্থ মানুষ, হেলিগা তোকে কাউরে জানাই নাই। আমি নিজেই উকিল সাহেবের সাথে যোগাযোগ কইরা এই বাড়ি সয় সম্পত্তির দলিলে তোকে 2 ভাই বোনের নামে আমি কইরা দিছি। তোর বিশ্বাস হইতেছে না বাজান? না দাঁড়া, দেখাইতেছি। এই দেখ, এই দলিলটা আজকে আমি তোর হাতে তুলে দিব বইলা আমি সব লেখাই আনছি। দেখ, যে মারে তুই এত অপমান করিস, এত অবহেলা করিস, আজকে তোর একটু বলছিলাম বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, মার কলিজায় আঘাত লেগে গেছে, তোরা এই বাড়ি থেকে বের হইতে দিবে না। আর তুই ছি, লজ্জা হওয়া উচিত তোর। বাপরে, আমি তো সৎ মা, কোনোদিনও তোর কাছে আপন হইতে পারি নাই, কিন্তু আমি তো করে আপনই মনে করছি। তাই হ্যাঁ, আমার মাথা থেকে অনেক বড় বোঝা নেমে গেল। আমি আমার মরা স্বামীর যে কথা দিয়েছিলাম ওই কথা রক্ষা করতে পারছি। আমি এখন মরেও শান্তি পাবো, আমার আর কোনো অভিযোগ রইল না। আমি এবারের থেকে চলে যাইতেছি, তোরা থাক বাপ, থাক। মা, তুমি কই যেতেছ আমার ফালায়? ভুল তো আমি করছি। মানুষের কান কথা শুনছি, মানুষ আমারে কয় সৎ কোনোদিন আপন হয় না, কিন্তু আমি আজকে দেখতেছি সৎ আপনের চেয়েও বেশি হয়। কোনো আপন মা এত কিছু করে না। সন্তানের জন্য তুমি যা করছো, সেই ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করছো, এত অন্যায় করছি, কোনোদিন সাইরা যাও নাই। আর আজকে ছোট্ট একটা ভুলের লেগে তুমি আমার সাইরা যাইবা মা? বিশ্বাস করো মা, আমার এই সম্পদ আমার দরকার নেই মা। আমার শুধু তোমার ভালোবাসাটা দরকার মা। আমার একটু তোমার মায়া মমতা দরকার। তুমি আমার মাফ করে দাও মা, আমি অন্যায় করছি মা। আম্মা, আপনি আমাকে মাফ করে দিন। আসলে এই বাড়িতে আসার পর থেকে আমি আপনার উপর অনেক অন্যায় অত্যাচার করছি। আমি আসলে বুঝতে পারিনি মায়ের ভালোবাসা কি। আপনি যেমন তানহাকে ভালোবাসেন, আপনার ছেলেকে ভালোবাসেন, সেই রকম আমাকেও একটু ভালোবাসেন। আমি আর কিচ্ছু চাই না, আমাকে মাফ করে দিবেন। আমি কখনোই আর এরকম ব্যবহার করব না আপনার সাথে। এতদিন পরে তুমি আমারে আদর করে মা ডাকছো, আমার পরানটা জুড়াই গেছে। আমি আর কোনো জায়গায় যাব না। আল্লাহ যতদিন আমারে বাঁচাই রাখে আমি তোমাকে কাছেই থাকবো। আমি আমার 3 সন্তান এই বুকে নিয়ে এই পিঠাতেই থাকবো মা। বুড়া ভাম, একজনের বাড়িতে আসলে যে ঘরে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়, সেটুকু কি জ্ঞান পাবন নাই? আব্বা, মা, তুমি ওনার সাথে এমন করতেছে, উনি আমার শ্বশুর হয়। আমিও খুব ভালো করেই জানি বাজান, উনি যে আপনার শ্বশুর হয়। তো উনি যে কি কাজটা করছে সেটা তো একবারও জানতে চাইলেন না, যে কেন আমি ওনাকে ধাক্কা মারে ফেললাম। কি করছে উনি? কি করে নাই সে? ওই একজনের বাড়িতে আসলে ঘরে ঢোকার আগে কি অনুমতি নিতে হয় না? গলায় তো মানুষ একটু কাশ খেকরও দেয়, তাই না? সে কোনো কিছু না বলে আমি ঘরের ভিতরে কাপড় চোপড় পাল্টাইতেছিলাম, সেই সময় দেখি যে সে ঘরের ভিতরে ঢুকে আমারে কি কয়, বিয়ান সাহেব আপনার জন্য এই দেখেন আমি পাউরুটি নিয়ে আসছি। এই আমি কি ছোট লোক ফকিরনি যে 2 টাকা দামের পাউরুটি আমার খাওয়ার জন্য নিয়ে আসছে? এই পাউরুটি তুই খা এই পাউরুটি। আম্মা, আপনি কিন্তু আমার আব্বারে অপমান করতেছেন। আপনি জানেন আমার আব্বা সাদাসিধা মানুষ, নয় ভুল করে ঘরের ভিতরে ঢুকে গেছে, তার জন্য যে তার সাথে এমন করবেন এটা কিন্তু ঠিক করতেছেন না। আর তাছাড়া আমার আব্বা যদি সামর্থ্য থাকতো তাহলে তো ভালো মন্দ নিয়ে আসতো, আর সামর্থ্য নাই বলে তো রুটি নিয়ে আসছে। ও, মেয়ের বাড়িতে ভালো মন্দ বাজার করে আনার কোনো সামর্থ্য নাই, কিন্তু মেয়ের বাড়িতে এসে গলা পর্যন্ত খাওয়ার খুব মজা লাগে না? আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই। আমি কোন থেকে এত ভালো মন্দ নিয়ে আসবো?
আমার মেয়েটারে দেখতে আসি। ও খুব রুটি খাইতে পছন্দ করে, এই জন্য রুটিটা নিয়ে আইছি। আমি যদি জানতাম আপনি ঘরের ভিতরে কাপড় পাল্টাইতেছেন তাহলে আমি যাইতাম না। আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমার ভুলের কারণে আমার মেয়েটারে কিছু কয়েন না বিয়াইনটা। উনি তো সহজ সরল মানুষ, এই জন্য একটা ভুল কইরে হেলাইছে, কিন্তু তোমার তো বুঝবুদ্ধি ভালো আছে, তুমি তারপরও তার এইভাবে অপমান করতেছো। তোমার তো একটা মেয়ে বিয়ে দিছো, যখন ওই বাড়িতে যাও কি নিয়ে যাও মা? আম কাঁঠাল ফল ফ্রুট কিছু নিয়ে যাইতে পারো, মাছ মাংস কিছু নাও, তুমি তো একটা বিস্কুটও নিয়ে যাও না মা। এই জন্য প্রতিদিন আমাকে নিয়ে ওই বাড়িতে বিচার আচার শোনা লাগে। আমাকে তো কিছু নাই, আমরা কিছুই দিতে পারি না। এই জন্য আমার বোনের প্রতিদিন ওই শ্বশুর শাশুড়ির থেকে নানান কথা শোনা লাগে যে তোমার বাপ মারা কিছুই দেয় না। আগে মা নিজে ঠিক হও, আমরাই তো কিছু দিতে পারি না, আমরা আরেকজনের থেকে পাওয়ার আশা কেমনে করি? এই সব কথা তোমার আমারে কওয়ার কথা, কিন্তু আজকে আমি তোমারে কইতাছি, আমার লজ্জা হইতাছে মা। আসলেই তো বাজান, তুই ঠিক কথা কইছস। আগে নিজের দিকে তাকাইয়ে দেখতে হয়, তারপরে না অন্য একজনকে কইতে হয়। আমি আমার মাইয়ার বাড়িতে ভালো মন্দ মাছ মাংস কিছুই নিতে পারি না। এই জন্য আমার মাইয়ার শাশুড়ির কাছে শ্বশুরের কাছে দুনিয়ার কথা শুনতে হয়। আমি কেমনে ভুলে গেলাম এইসব কথা? আর এই একই কাম আমি আমার বৌমার সাথে করতেছি। তার বাপেরে আমি এরকম অপমান অপদস্থ কেমনে করলাম? আমার ভুল হয়ে গেছে। বিআই সাহেব, আপনি আমারে মাফ করে দেন। আসলে আমার মাথাটা না গরম হয়েছিল। ওই মাইয়ার শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা কইছে, তো নিজের রাগটা কন্ট্রোল করতে পারি নাই। আপনার উপরে আমি ঝাইরে দিছি, আপনি আমারে মাফ করে দেন। বৌমা, তুমিও আমারে মাফ করে দিও। তোমার বাপের সাথে আমার এরকম ব্যবহার করাটা উচিত হয় নাই, আমি ভুল করছি। বৌমা, আর কোনোদিনও আমি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো না। বিআই সাহেব, আপনি এই বাড়িতে আসতে গেলে কোনো কিছু হাতে করে আনতে হইব না, আপনি খালি হাতে এসে আপনার মাইয়াডারে দেখা যায়েন। বৌমা, যারা আনছো তোমার বাপেরে খাইতে দাও। আচ্ছা আম্মা, ঠিক আছে। বিয়ে সাহেব, ভুল তো শুধু আপনি করেন নাই, আমিও তো ভুল করছি। জাগা ওসব বাদ দেন বিআই, চলেন ঘরে চলেন। আব্বা চলো। আসেন।